안녕하세요. 반갑습니다. 잘 지내십니까? আশা করি এই শব্দগুলোর অর্থ আপনারা এখন জানেন বা বুঝতে পারেন যেহেতু 안녕하십니까 হ্যালো বা হাউ আর ইউ যাই বলি না কেন হ্যালো বা এটা হচ্ছে প্রথম গ্রিটিংস আমরা যেমন বলি হাই আমরা বলি নমস্কার আসসালামু আলাইকুম সুতরাং কোরিয়ান ভাষায়ও বলে 안녕하십니까 안녕하세요 প্রথম দেখা হলে সেটা বলে তারপর হচ্ছে যেমন 반갑습니다 মানে দেখা হয়ে খুশি হলাম নাইস টু মিট ইউ তারপরে বললাম যে 잘 지내십니까 তারপরে হচ্ছে কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারো স্বাগত জানাই আমাদের বিডি কাপল ইন সাউথ কোরিয়া ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা পিছনভাগে যত ভিডিও আমরা করেছি সেই ভিডিওগুলো দেখেছেন এবং উপকৃত হয়েছেন স্বাগত জানাই আজকের আমাদের লেসন 6 এ আমরা অলরেডি লেসন 6 এ চলে আসছি এবং আমরা ইতিমধ্যে কিভাবে পড়তে হয় স্বরবর্ণের সঙ্গে যুক্ত হলাম ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলাম যুক্ত ব্যঞ্জন বর্ণ যুক্ত স্বরবর্ণের সঙ্গে যুক্ত হলাম এবং কিভাবে যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে পড়তে হয় কিভাবে লিখতে হয় তা শিখলাম এবং গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে চূড়ান্ত যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে পড়তে হয় তাই না এর উচ্চারণটা ভিন্ন হয় এবং লেসন 3 এ আমরা আপনাদেরকে বলেছিলাম যে মনে রাখতে হবে যে এর উচ্চারণগুলো এই যে আপনারা ব্যঞ্জন বর্ণগুলো দেখছেন যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো দেখছেন এর উচ্চারণ কিন্তু ভিন্ন হয় যেমন দেখেন এখানে লেখা হয়েছে সা যোগ ক স আপনারা মনে রেখেছেন উচ্চারণ হবে শাক শাক তাই না যেহেতু আমি বলেছিলাম যে প্রথম যুক্ত ব্যঞ্জন বর্ণটার যুক্ত ব্যঞ্জন বর্ণের প্রথম যে বর্ণমালাটা সেটা হচ্ছে ক বা গিয়ক সুতরাং এর উচ্চারণ এই প্রথম ব্যঞ্জন বর্ণ অনুযায়ী হবে সুতরাং এটা শাক তার মানে হচ্ছে পরিমাণ অ্যামাউন্ট পরিমাণ এরপর এটা হচ্ছে আন্তা আন্তা এটা লেখা হয়েছে আ যোগ ন জ যোগ তা আন্তা উচ্চারণ হচ্ছে আন্তা আন্তা তার মানে হচ্ছে আ যোগ ন যোগ জ যোগ তা বলেছি যে প্রথম যুক্ত বর্ণের প্রথম বর্ণমালাটা ন সুতরাং এর উচ্চারণ ন অনুযায়ী হবে সুতরাং এর উচ্চারণ হয়েছে আন্তা আন্তা মানে হচ্ছে বসা বা সিট ডাউন তারপর হচ্ছে মান্থা মান্থা এটা লেখা হয়েছে মা যোগ ন যোগ হ যোগ দা মা প্রথম যুক্ত বর্ণের প্রথম ব্যঞ্জন বর্ণ ন সুতরাং এর উচ্চারণ ন এর মতোই হবে সুতরাং এটা উচ্চারণ হবে মান্থা মান্থা বা থা থাটা হচ্ছে মান্থা মানে হচ্ছে অনেক প্রচুর 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 এরপর হচ্ছে ইলতা ইলতা ই যোগ রিউল রিউল তারপর হচ্ছে রিউলের সঙ্গে আছে কি গ তারপর হচ্ছে তা এটার উচ্চারণ হচ্ছে প্রথম হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণমালাটা রিউল বা ল বা এল আমরা এল এর মতো উচ্চারণ করি সুতরাং এর উচ্চারণটা হবে বা ইলতা উচ্চারণটা ইলতা এখন এখানে দেখেন প্রথম ব্যঞ্জন বর্ণটা রয়েছে ল সুতরাং ল এর উপর বেশি জোর দিতে হবে সবগুলো প্রথম ব্যঞ্জন বর্ণের যুক্ত ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণমালাটার উপরে জোর দিতে হবে বেশি যেহেতু এটা আপনার যুক্ত ব্যঞ্জন বর্ণ এবং আপনাদের বলেছি যে সব সময় লেখার সময় যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো নিচে বসবে যেটাকে বলা হয় বাচ্ছিম সুতরাং এটাও ইলতা 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 মানে হচ্ছে পড়া 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 এর পরেরটা হচ্ছে নলতা ন লিখলাম যোগ রিউল যোগ বিউ যোগ দা এই দা গুলো বসতেছে কারণ এগুলো হচ্ছে আপনার ভার্বের সঙ্গে বসে ভার্ব আইডেন্টিফায়ার লাইক ক্রিয়া চিহ্নিতকরণের জন্য ক্রিয়া শেষে বা ভার্বের শেষে বসে সেটাকে ভার্বকে
চিহ্নিত করে এটা দিয়ে। সুতরাং এটা যখন দেখবেন তখন বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। এটা হচ্ছে নলতা, নলতা হোয়াইট, নলতা হচ্ছে চওড়া, চওড়া বা হোয়াইট। সুতরাং দেখেছেন যে কিভাবে এই যুক্ত ব্যঞ্জন বর্ণগুলোর উচ্চারণগুলা কিভাবে ভিন্ন হয়, তাই না? যেমন সাক, আন্তা, মান্তা, ইলতা, নলতা। সব সময় আপনার যুক্ত ব্যঞ্জন বর্ণ বা বাচ্ছিম যেটা রয়েছে, বাচ্ছিমের যে প্রথম বর্ণমালাটা রয়েছে এই বর্ণমালার উপরে বেশি জোর দিয়ে ওটা উচ্চারণ করতে হবে। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এইবারে আমরা শিখব কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমি কিন্তু এখানে আপনাদেরকে ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি বা যে শব্দ ভান্ডার আমি কিন্তু আপনাদেরকে সেই শব্দগুলো শিখাতে পারবো না, কারণ সেই শব্দগুলো বা ভোকাবুলারিগুলো আপনাদেরকে নিজেই পড়ে শিখতে হবে। আমি এখানে যেগুলো শিখাবো সেটা হচ্ছে কিভাবে সেই ভোকাবুলারিগুলো আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে বা আপনাদের প্রতিদিনের জীবনে কোরিয়ানদের সঙ্গে কথা বলার সময় বা ফরেনারদের সঙ্গে কথা বলার সময় কিভাবে সেগুলো আপনারা ব্যবহার করবেন, সেই ব্যবহার পদ্ধতি আমি শিখাবো। আমি আপনাদেরকে কিভাবে ভোকাবুলারি মেমোরাইজ করতে হবে বা আপনাদেরকে ভোকাবুলারি মেমোরাইজ করার পদ্ধতি আমি শিখাতে পারবো না। মাঝে মাঝে আমার লেসনের ফাঁকে ফাঁকে যখন কিছু কিছু শব্দ আসবে ভোকাবুলারি মেমোরাইজ করার জন্য হয়তোবা কিছু টিপস আমি দিতে পারি, কিন্তু এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে এটা আপনি কিভাবে আপনি ভোকাবুলারিগুলো মেমোরাইজ করবেন। একটা ভাষা শেখার ক্ষেত্রে অবশ্যই ভোকাবুলারি আপনাকে জানতে হবে, না হলে আপনি কমিউনিকেট করতে পারবেন না বা যোগাযোগ করতে পারবেন না। সুতরাং আজকে আমরা শিখবো কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। সুতরাং চলুন আজকের লেসনে আমরা চলে যাই কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। সাধারণত একটা সেন্টেন্স বা একটা বাক্য, যেমন আমরা শিখেছি কি, আমরা যখন বাংলা ভাষায় আমরা যখন বলি আমি ভাত খেয়েছি, তার মানে হচ্ছে আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, খেয়েছি হচ্ছে ভার্ব। আর ইংলিশে আমরা যেমন বলি আই ইট রাইস, আমি ভাত খাই। বাংলায় যেমন আমরা একটা বাক্য বলি, যেমন আমাদের বাঙালিদের জন্য কোরিয়ান ভাষা শেখাটা অতটা কষ্টকর না। কারণ কি, বাংলায় আমরা যে বাক্য তৈরি করি সেই তৈরি করার যে কাঠামো বা পদ্ধতি এবং কোরিয়ান ভাষায় যে বাক্য তৈরি করার পদ্ধতি বা গ্রামাটিক্যাল যে মেথড এটা একরকম। যেমন ইংলিশে আমরা বলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইংলিশে এইভাবে বলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেমন আই ইট রাইস। এবং বাংলায় কিন্তু আমরা কি করি, আমি ভাত খাই, সাবজেক্ট অবজেক্ট তারপর হচ্ছে ভার্ব। আমরা বাংলায় যেমন এখানে লিখলাম সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। ঠিক কোরিয়ান ভাষায়ও, কোরিয়ান ভাষা আপনাদের মনে রাখতে হবে, কোরিয়ান ভাষায়ও একইভাবে বাংলা ভাষা আমরা যেমন ব্যবহার করি সাবজেক্ট অবজেক্ট ভার্ব, কোরিয়ান ভাষায়ও সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এটা ইংলিশের মতো না, ইংলিশে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু কোরিয়ান ভাষায় এবং আমাদের বাংলা ভাষায়ও সাবজেক্ট অবজেক্ট ভার্ব। যেমন এখানে যেমন লিখলাম আমি, কোরিয়ান ভাষায় আমিটা হচ্ছে চনুন। তাহলে আমরা দেখি চনুন, চনুন, চ নুন, চনুন ভাত, ভাত, ভাত যেটা ওরা যেটা খাবার বলে, খাবার যেটা সেটা হচ্ছে ভাত। ভাত মানে খাবার। আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাত মগসুমনিকা, ভাত ওয়াকার প, ভাত। চনুন ভাত খাই, আমরা কি বলি খাই, ইংলিশে বলে ইটস। এবং এই খাই খাই অর্থটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করি, তাই না? যেমন বিভিন্নভাবে এটা পরিবর্তন হয়। যেমন আমি ভাত খাই যেটা চিরন্তন সত্য, ভাত খেয়েছি যেটা অতীত, আমি ভাত খাবো,
মানে একই শব্দটা একই ওয়ার্ড বিভিন্নভাবে পরিবর্তিত হয়। কোরিয়ান ভাষায় ঠিক তদ্রূপ আছে। খাওয়া, কোরিয়ান ভাষায় খাওয়া, খাওয়া অর্থ হচ্ছে মক্তা, মক্তা, মক্তা। আমি আপনাদেরকে বলেছি যে লাস্টে যখন দা থাকবে, দা লাস্টে দা থাকবে তখন বেশিরভাগ ক্ষেত্রে বুঝতে হবে এটা হচ্ছে ভার্ব, এবং ভার্বটা কাল ভেদে এটা বিভিন্নভাবে কাল এবং পাত্র ভেদে চেঞ্জ হয়, পরিবর্তিত হয়। কোরিয়ান ভাষায় ঠিক তদ্রুপ। এখানে যদি আমরা লিখি 저는 밥 먹다, 먹다, এটা যেমন খাওয়া, আমি ভাত খাওয়া, এরকম এরকম শোনাবে, আমি ভাত খাওয়া 먹다, এটা খাই শোনাবে না বা খেয়েছি শোনাবে না। সুতরাং এটাকে আমাদের পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। সুতরাং পরিবর্তন করার ক্ষেত্রে এটা হচ্ছে মূল ভার্ব, মূল ভার্ব, এবং এটা হচ্ছে যে ভার্বকে আইডেন্টিফাই করার যে সাফিক্স আমরা বলি, তাই না? সাফিক্স, ভার্বকে আইডেন্টিফাই করে যে সাফিক্স, সেই সাফিক্সটা পরিবর্তিত হবে। এইটা পরিবর্তিত, মূল ভার্বটা থাকবে, যেমন মূল ভার্বটা হচ্ছে মক, মক। এবং কোরিয়ান ভাষায় আমাদের ভাষায় যেমন আছে পাত্র ভেদে পরিবর্তিত হয়, যেমন বড় হলে আমরা বলি খেয়েছেন, ভাত খেয়েছেন, ভাত খাবেন, বা ছোট হলে বলি আমরা ভাত, ভাত খেয়েছিস কিনা, তাই না? কিন্তু কোরিয়ান ভাষায়ও ঠিক তদ্রুপ পরিবর্তিত হয়। যেমন কোরিয়ান ভাষায় শেষে ভার্বের শেষে যুক্ত হয় আয়ো, আয়ো অথবা অয়ো, আয়ো অয়ো, আয়ো অয়ো, সাধারণত যুক্ত হয় আয়ো অয়ো। ভার্বের শেষে আয়ো অয়ো যোগ করে তারা আপনার ভার্বটাকে পরিবর্তন করে। যেমন এটা হচ্ছে, এখানে দুইটা আছে, যে সাফিক্স দুইটা আছে, একটা হচ্ছে আয়ো আর একটা হচ্ছে অয়ো। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে বুঝবো কি করে যে কোনটা আমাদের সঙ্গে, এই মূল ভার্বের সঙ্গে কোনটা যুক্ত হবে, আয়ো যোগ হবে অথবা অয়ো যোগ হবে। এখানে মূল ভার্বের উপরে আপনাদের খেয়াল রাখতে হবে, যখন মূল ভার্বের শেষের স্বরবর্ণ আ স্বরবর্ণ অথবা ও স্বরবর্ণ থাকবে তখন অয় হবে, এবং অন্য সব ক্ষেত্রে আয় হবে। যেমন উদাহরণ দেওয়া আছে মক্তা, মগ হচ্ছে মূল ভার্ব এবং মগের সঙ্গে যে ভাওয়েলটা রয়েছে সেটা হচ্ছে অ, সুতরাং যোগ হবে অয়, মগয়, খাওয়া। এরপরে দ্বিতীয় উদাহরণটা হচ্ছে গাদা, গা হচ্ছে মূল ভার্ব এবং এখানে যে ভাওয়েল রয়েছে সেই ভাওয়েলটা হচ্ছে আ, সুতরাং এর সঙ্গে যোগ হবে আয়। এবং খেয়াল রাখবেন যে আ, গা এবং আ দুইটা যোগ করে একটা আ তৈরি করা হয়েছে, সুতরাং এটা হচ্ছে গায়ো। অয়ো, অয়ো, দ্বিতীয়টা যোগ হবে অয়ো, অয়ো। সুতরাং এটা কি দাঁড়ালো তাহলে? 밥 먹어요, 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 তার মানে হচ্ছে খাই, এটা হয়েছে এখন খাই। সুতরাং আপনি যখন যদি মক্তা বসাতেন, যদি শুধু মক্তাই লিখতেন তাহলে হচ্ছে খাওয়া, মানে আমরা যেমন ইট, ইট মানে খাওয়া, ইট মানে, বা আমরা এটাকে খাই হতো না। সুতরাং যখন আপনি সাফিক্সটাকে পরিবর্তন করেছেন তখন এটা মগয়, 저는 밥 먹어요, আমি ভাত খাই, আমি ভাত খাই। তদ্রুপভাবে আরেকটা শব্দ লিখে আপনাদের দেখাচ্ছি। মনে রাখবেন সবসময় সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এই সূত্রটা মনে রাখবেন, তাহলে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন। পড়ি। সুতরাং আমি যেটা বলেছি আপনাদেরকে 저는, 저는 অথবা 나는, 나는। এখানে 나는 হচ্ছে 저, 저 হচ্ছে আমি, নুন হচ্ছে সাবজেক্ট মার্কার। আমরা যেমন ইংরেজিতে সাবজেক্ট মার্কার ব্যবহার করি, তদ্রুপ যেমন সাবজেক্ট মার্কার যে আমাদের অক্সিলারি ভার্বগুলো আছে সেই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করি। সুতরাং কোরিয়ান ভাষায়ও ছ, নুন, নুন হচ্ছে নুন, এই নুনগুলো হচ্ছে সাবজেক্ট মার্কার, সাবজেক্ট মার্কার। বই, বই হচ্ছে কোরিয়ান ভাষায় বইটাকে বলা হয় চেক, চেক, চেক। তাহলে এটা হচ্ছে কি চেক, চেক, চেক।
এটা হচ্ছে একটা নাউন, তাই না? ছ্যাক মানে বই, বুক, বুক হচ্ছে নাউন। সুতরাং কোরিয়ান ভাষায় ও ইংরেজির মতো কোরিয়ান ভাষায়ও নাউনের নাউন মার্কার আছে, নাউনের সঙ্গে যুক্ত হয় বা আমরা যেটা বলি নামের সঙ্গে যুক্ত হয়। ছ্যাক উল নাউন মার্কার, ছ্যাক উল, ছ্যাক উল। আমরা পরে শিখবো উল, উল কিভাবে এটা উল বা রুল হয়, কিভাবে ছ্যাক উল, ছ্যাক উল, ছ্যাক উল পড়ি। পড়াটা হচ্ছে ইংরেজিতে আমরা বলি রিড, রিড হচ্ছে পড়া, পড়া। আর এটা হচ্ছে পড়ি, ই প্রত্যয় যুক্ত আছে, তাই না? ই প্রত্যয় যুক্ত হয়েছে। সুতরাং এই রিড কোরিয়ান ভাষায় হচ্ছে ইলতা। আমরা দেখেছি কিছু সময় আগে ইলতা, ইলতা মানে হচ্ছে রিড বা পড়া, পড়া। সুতরাং এটা যদি আমি বই পড়া, আমরা এইভাবে লিখি না, তাই না? আমি বই পড়া লিখি না, আমরা লিখছি আমি বই পড়ি, এই প্রত্যয় যুক্ত হয়েছে। সুতরাং এখানে আপনাদের দেখতে হবে যে চনুন ছ্যাগুল ইলতা, ইলতা তো কেমন একটু স্ট্রেঞ্জ লাগতেছে, ইলতা আমি বই পড়া, ইলতা হবে। সুতরাং মেইন ভার্বটা হচ্ছে ইলক এবং যে সাফিক্স আছে এই সাফিক্সটা পরিবর্তন করতে হবে, তাই না? সাফিক্সটা পরিবর্তন। তাহলে আপনাদের কি বলেছিলাম? দ্যাটস রাইট, অয় আসবে, অয়। সুতরাং ইলকয়, 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 চনুন ছ্যাগুল ইলকয়। এখন এখানে আমি বলেছিলাম এখানে একটা ব্যঞ্জন স্বরবর্ণ রয়েছে, আপনারা মনে রেখেছেন, অবশ্যই মনে রাখতে হবে স্বরবর্ণ রয়েছে। সুতরাং নিচের যে ব্যঞ্জন বর্ণ রয়েছে সেই ব্যঞ্জন বর্ণটা এখানে উচ্চারিত হবে, স্বরবর্ণের এখানে উচ্চারিত হবে। সুতরাং এটা হচ্ছে ইল ক, ইলকয়, ইলকয়। এখানে অ, অয়ের জায়গায় গ উচ্চারিত হবে। সুতরাং ইলকয়, ইলকয়। কিন্তু লেখার সময় কিভাবে লিখতে হবে? ইলকয়, ইলকয়। 저는 책을 읽어요, আমি বই পড়ি। সুতরাং আপনাদের এখন একটু কঠিন লাগতে পারে, কারণ এখনো হয়তো আপনারা কোরিয়ান যে ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলো হয়তো আপনারা এখনো জানেন না। সুতরাং যখন জানবেন তখন আরো সহজ হবে। আজকে আপাতত আমরা এই পর্যন্ত শিখি, আগামী পর্বে আমরা শিখব কিভাবে নাউন পরিবর্তিত হয়, কিভাবে ভার্ব পরিবর্তিত হয় এবং কিভাবে সাবজেক্টের সঙ্গে সাবজেক্ট মার্কার যুক্ত হয়। ঠিক কোরিয়ান ভাষায়ও সাবজেক্ট মার্কার রয়েছে, অবজেক্ট মার্কার রয়েছে। সাবজেক্ট মার্কার হলো উন, উন আর হচ্ছে নুন, উন, নুন, উন, নুন, উল, উল, রুল, উল, রুল, উন, নুন। এই চারটা আপাতত আপনারা মনে রাখেন। একটা হচ্ছে উল, একটা হচ্ছে রুল, উন, নুন। এই চারটা মার্কার বা সাবজেক্ট মার্কার বা অবজেক্ট মার্কার আপনারা মনে রাখবেন। উল, রুল, উন, নুন। সুতরাং আমি যখন বললাম যে ছ নুন, ছ, ছ মানে হচ্ছে আমি, আই, নুন এটা আমাকে বোঝানো হয়েছে, আমাকে, বা এই যে ছ, ছ নুন, ছ এর যে সাবজেক্ট মার্কারটা সেটা হচ্ছে নুন, নুন, এই নুন, নুন। বা এখানে আরেকটা বিষয় আছে, যেমন এখানে দুইটা রয়েছে, যেমন আমি বলি আমাকে, আমাকে, তার মানে হচ্ছে ছরুল, ছরুল, ছরুল। তখন আমরা রুল ব্যবহার করব, ছরুল। এবং যখন আমি হব তখন ছনুন, নানুন, নারুল। আজকে আপাতত যেহেতু আজকে বিষয়গুলো একটু ডিপ দিকে যাচ্ছে, একটু গভীরের দিকে যাচ্ছে, সুতরাং আজকে আপাতত আমরা এই পর্যন্তই শিখব। আগামী পর্বে, আগামী লেসনে আমরা শিখব কিভাবে সাবজেক্ট মার্কার, কিভাবে অবজেক্ট মার্কার যুক্ত হয় এবং কতগুলো সাবজেক্ট মার্কার, অবজেক্ট মার্কার রয়েছে, নাউন কিভাবে পরিবর্তন হয়, ভার্ব কিভাবে পরিবর্তন হয় সেগুলো শিখব এবং
কাল ভেদে এবং পাত্র ভেদে, যেমন বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত, এই কাল ভেদে যেভাবে আপনার ক্রিয়াগুলো বা ভার্বগুলো যেভাবে পরিবর্তিত হয়, আমরা আগামী পর্বে বা আগামী লেসনে আমরা সেগুলো শিখব। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেকেই আমাদের ভিডিওতে কমেন্টস করেছেন, আমাদের ভিডিও শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং অনেকে কমেন্টস করেছেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই আপনাদের আগ্রহের জন্য। এবং অনেকে আমাকে প্রশ্নও করেছেন যে ভাই আমি যদি আপনার কাছ থেকে কোরিয়ান ভাষা শিখি, বা আমি যদি এখান থেকে কোরিয়ান ভাষা শিখি, তাহলে কি আমি কোরিয়াতে যেতে পারবো কিনা? ভাই, একটা ভাষা শিখলে আপনি ওই দেশে যেতে পারবেন কিনা এটা আপনার ভাষা শেখার উপর নির্ভর করে না, আপনি আপনার উদ্দেশ্যের উপর বা আপনার স্বপ্নটা কি। আপনার স্বপ্ন যদি কোরিয়াতে আসা হয়, তাহলে আপনি যেভাবে হোক কোরিয়াতে আসতে পারবেন। আপনার স্বপ্নটা যদি হয় অন্য কোথাও যাওয়ার, তাহলে স্বপ্নের পিছনে যখন আপনি আপনার শ্রম দিবেন, আপনার সমস্ত কিছু, আপনার সমস্ত চিন্তা ভাবনা যখন এই স্বপ্নের পিছনে থাকবে, তখন আমি বিশ্বাস করি যে আপনার স্বপ্ন আপনি অর্জন করতে পারবেন। আর কোরিয়া যদি E9 ভিসায় আসেন, যেটা হচ্ছে কাজের ভিসা, যে ফ্যাক্টরিতে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, ফ্যাক্টরি কাজের জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করে, সেইগুলো আপনাকে শিখতে হবে। এবং যদি আপনার যে কনভারসেশনের জন্য যদি আপনি শিখেন, তাহলে আপনি কনভারসেশন করতে পারবেন, ইজিলি কনভারসেশন করতে পারবেন। এবং কোরিয়াতে যেখানেই যাবেন না কেন, একটাই ভাষা। এবং আমি আপনাদেরকে যা শেখাচ্ছি, কোরিয়াতে এসে এর ভিন্নতা পাবেন না। এই ভাষাই ব্যবহার করতে পারেন। আপনি ফ্যাক্টরিতে কাজ করেন বা কোথায় কাজ করেন বা আপনি পড়াশোনা করেন, এই কোরিয়ান ভাষাই আপনাকে ব্যবহার করতে হবে। কিন্তু আপনার ভিন্নতাটা হলো, যখন আপনি ফ্যাক্টরিতে কাজ করতে যাবেন, তখন আপনার অন্যরকম কিছু টার্ম ব্যবহার করতে হবে। যেমন আপনি মেশিনের অর্থটা জানতে হবে, আপনি হাতুড়ির অর্থ কি কোরিয়ান ভাষা, এটা জানতে হবে। সুতরাং আমার এখানে আমি হয়তো অতটা ডিপে আপনাদের শিখাতে পারবো না। আপনাদের নিজেদেরকে ওই ভোকাবুলারিগুলো শিখতে হবে। এবং আমি যে গ্রামাটিক্যাল জিনিসগুলো আপনাদেরকে শিখাচ্ছি, সেই গ্রামাটিক্যাল জিনিসগুলো আপনার ওই ভোকাবুলারির সঙ্গে যুক্ত করে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন, যেখানেই যান না কেন। সুতরাং আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো আরো দেখবেন এবং আরো শেয়ার করবেন, যাতে অন্যরাও উপকৃত হয়, যাতে আমরা কন্টিনিউ আপনাদেরকে একটু হলেও সাহায্য করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আনিয়ংই কেসেও, তার মানে হচ্ছে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।